করে ভাই, মাটির টানে আসছি, এটা আমার রুট, এটা আমার শিকড়। আমি বাংলাদেশে আসছি আপনাদেরকে পাঠাইতে, আপনাদেরকে স্পোকেন ইংলিশ শিখাইতে চাই, আপনাদেরকে দিয়ে ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ আমি বলাইতে চাই। আপনারা যেন ভিসা ইন্টারভিউতে আপনারা ফেল না করেন, আপনারা যেন জব ইন্টারভিউতে ফেল না করেন, আপনারা যেন কোনো ভাইভাতে আপনারা যেন আটকায় না যান। পাবনার মানুষ ছড়ায় যাক না চারিদিকে। সমস্যা কোথায়? আমরা বলতে পারবো উই আর প্রাউড পাবনাইয়ান, রাইট? আমার এই বইতে একদম লাস্টে একটা চ্যাপ্টার আছে, একটু বলি। এটা আপনারা কোনো বইতে পাবেন কিনা আমি জানি না, ফেস এ ভিসা ইন্টারভিউ, কিভাবে ভিসা ইন্টারভিউ ফেস করতে হয়। এটা যখন আমি এই চ্যাপ্টারটা আমি যখন লেখা শুরু করছি, আসলে যখন লিখতে থাকে তো মানুষ, আমি জানি না আপনাদের ভিতরে লেখক কয়জন আছেন, বাট একজন লেখক যখন লিখতে থাকে সে কিন্তু লেখার ভিতরে হারায় যায়। সো আমি লিখতে লিখতে যখন ফেস এ ভিসা ইন্টারভিউ আমি লেখা শুরু করে ফেলছি, তারপরে আমি চিন্তা করছি যে আমার এটা তো বেসিক বই, আমি রাখতে চাই, আমি এটাকে বেসিক হিসাবে রাখতে চাই, যেহেতু এবিসি থেকে শুরু করছি। তখন আমি থেমে গেছি, এই চ্যাপ্টারটা খুব ছোট করে ফেলছি, মাত্র 4-5 পেজে শেষ করে ফেলছি। এবং এটার তখন আমি নাম দিলাম পার্ট 1, কারণ আমার তখন একটা চিন্তা আসলো মাথায় যে আমার তাহলে পার্ট 2 লিখতে হবে। আমাদের দেশের, আমি বাংলাদেশে আসার পরে আমি একটা ল ফার্মে গুলশনে আমি HR অ্যাডমিন ছিলাম। তারপরে আমি ইউএসএইডে আবার জয়েন করলাম ইউএস এমবিসির মাধ্যমে। যেহেতু আমি ইউএস আর্মির ভেটারেন, আমাদের দেশের এমবিসিতে মানে ভালো কোনো সার্কুলার আসলে আমাদেরকে ওরা নক করে। সো ইউএসএইডের একটা প্রজেক্ট সুপারভাইজার হিসেবে আমি ছিলাম। সো প্রজেক্ট সুপারভাইজার হিসেবে থাকার কারণে আমাকে অনেক মানুষের ইন্টারভিউ নিতে হয়েছে, HR অ্যাডমিনে থাকার কারণে অনেক মানুষের ইন্টারভিউ নিতে হয়েছে। আনফরচুনেটলি আমাদের দেশের মানুষ বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, একটা ইন্টারভিউতে এসে কিভাবে বসবে সেটা জানে না, শুধু জানে দরজায় নক করে স্যার মে আই কাম ইন, স্যার মে আই কাম ইন পর্যন্ত ঠিক আছে, তারপরে সবই গেল শেষ। খাড়া হয়ে বসবে, উল্টা হয়ে বসবে, এক সাইডে কাত। তো অনেক স্টুডেন্ট বলতেছে ভাইয়া সামনে অনার্স আসতেছে, অনার্সটা দিয়ে নেই। আচ্ছা, এখন আপনি একটু চিন্তা করেন, নিজেদেরকে দিয়ে একটা প্রশ্ন করেন, আপনার ফ্যামিলিতে একটা পরিবর্তন ঘটে গেছে, আপনারা কেউ খেয়াল করেন নাই, অথবা খেয়াল করছেন জানেন না। আপনি যতদিন পর্যন্ত স্টুডেন্ট ছিলেন, আপনার মা বাবা আপনাকে গরম ভাতটা বাইরে খাওয়াইছে। যেই মোমেন্টে আপনি গ্রাজুয়েশনটা করলেন, বাবারে মারে অনেক খাওয়াইছি, চাকরি খুঁজে নাও, আর টানতে পারতেছি না তোমারে। একটা বছর টাইম চাইছেন, দেবে না। তোরে অনেক বছর টানছি রে বাপ, আর পারতেছি না, চাকরি খোঁজে। আপনার ছেলেকে আপনি ইংলিশ শিখান নাই, বলতে শিখান নাই, আপনি চিন্তা করছেন যে মাসে 2000 টাকা অনেক বেশি আমার ছেলের ইংলিশের পিছনে করেন নাই। এখন সেই ছেলেটার হাতে সময় নাই, অনার্স পাস করে ফেলছে, কম্পিটিশন, হাই কম্পিটিশন, আমাদের হাই বেকারত্বের, হাই আনএমপ্লয়মেন্টের দেশ আমাদের। একটা বছর সময় দিয়ে দেয় না বাপ মা, তখন প্রেশারের পর প্রেশার। তখন ওই ছেলেটা কি ইংলিশ শিখবে বলেন? ওর জিহ্বা ভারী হয়ে গেছে, তার ভয়েস কন্ট্রোল হচ্ছে না, তার টোন কন্ট্রোল হচ্ছে না, এজের একটা ব্যাপার আছে। সো যে আমি প্রশ্নের জন্য বলবো, থ্যাংক ইউ। সো প্রবলেম হচ্ছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে when is the right time ইংলিশ শিখার, স্পোকেন ইংলিশ শিখার সঠিক সময় কোনটা? এবং উত্তরটা হচ্ছে নাও, ইটস রাইট নাও। আপনি একটা দিন অবহেলা করতেছেন, মনে করতেছেন আমার বাচ্চা 8-এ আছে, 9-এ উঠে নিক, 9-এ আছে, 10-এ উঠে নিক, 10 আছে, সামনে প্রি টেস্ট, তারপরে টেস্ট, তারপরে এসএসসি। আমি নিজে এখন একটা জব করতেছি, আছে তো, আমার তো চলতেছে, আমি কোচিং এ পড়াচ্ছি, আমি ম্যাথের টিচার, ইংলিশ দিয়ে কি করব? আরে ভাই, আপনার নিজেরও তো ক্যারিয়ার একটা গোল থাকতে পারে না? এখানে এখনো আমি দেখতেছি ইউ গাইজ আর ভেরি ইয়াং, আপনাদের ভিতরে এখনো অনেকের বয়স আছে কানাডা, অস্ট্রেলিয়া যাওয়ার মতো, এখনো আপনাদের অনেকের এইজ আছে। সো ইউ আর ওয়েস্টিং টাইম। আমি